সিএনজি স্টেশনে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে নরসিংদীতে গাড়ি চালকদের বিক্ষোভ, ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ। টানা বৃষ্টিতে কয়েক জেলায় ভোগান্তি, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত, আরও 2 দিন বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির যে ধারা, সেই ধারা আমাদের এখন পর্যন্ত আমাদের প্রেডিকশন অনুযায়ী আরও 2 দিন মোটামুটি অব্যাহত থাকার সম্ভাবনা আছে। তারপরে কিন্তু বৃষ্টির প্রবণতা কমে আসবে। হামলা আতঙ্কে পুরুষ শূন্য নড়াইলের খাসিয়াল গ্রাম, আধিপত্য বিস্তারের জেরে প্রভাবশালীদের হামলা, ভাঙচুর, লুটপাট। সিএনজি স্টেশনে 24 ঘন্টা গ্যাস সরবরাহের দাবিতে নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে গাড়ি চালক ও মালিকরা। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আইয়ুব খান সরকার। আইয়ুব, জানতে চাই কতক্ষণ ধরে এই বিক্ষোভ চলছে এবং যাত্রী দুর্ভোগ কতটুকু, বিস্তারিত জানাবেন। সোহার, আমি আছি নরসিংদীর যে ঢাকা সিলেট মহাসড়কের সাহেবপ্রতাপ এলাকায় আছি। এখানে আসলে এই 24 ঘন্টা এই সিএনজি চালিত যে গ্যাস রয়েছে, সেই গ্যাস পাম্পের মালিকদের বিরুদ্ধে এখানে মানববন্ধন এবং বিক্ষোভ প্রদর্শন করছেন গাড়ি চালকরা। আর এখানে তারা কারণ হিসেবে যেটা জানিয়েছেন যে এখানে তারা যে গ্যাস পাম্পগুলো রয়েছে, তারা প্রতিনিয়ত আসলে একটি সিন্ডিকেট, একটি কাভার্ড ভ্যানের মাধ্যমে, কাভার্ড ভ্যানে ভিতরে প্রচুর পরিমাণ আসলে সিলিন্ডার থাকে, সেই সিলিন্ডারে তারা গ্যাস ভরে এবং সেই গ্যাস শিল্প কারখানায় বিক্রি হয় বলে আমরা জানতে পেরেছি। এবং এটা নিয়ে কিন্তু আমাদের যমুনা টেলিভিশন সংবাদ প্রচার করেছিল, যার কারণে কিছুদিন বন্ধ ছিল। তারপর থেকে কিন্তু আবারও লাগাতার সেই একই সিন্ডিকেটে জড়িয়ে পড়েছেন এই গ্যাস সিএনজি পাম্পের মালিকরা। আমি যদি একটু দেখাতে চাই, এখানে আন্দোলন করছেন যে এই যারা চালক রয়েছেন, চালকরা এখানে আন্দোলন করছেন এবং সেই দাবিতে তাদের একটাই দাবি যে সিএনজি পাম্পে অবৈধ যে গ্যাস, সেটা তারা অবৈধভাবে বিক্রি করছে, সেই বিক্রিটা বন্ধ করতে হবে এবং 24 ঘন্টা তারা যেন এই সিএনজি পাম্পগুলোতে প্রত্যেকটি গাড়ি, যেটা রাস্তায় আসলে যানবাহন যেসব চলাচল করছে, তারা যেন নির্বিঘ্নে গ্যাস নিতে পারে, সেই দাবিতেই কিন্তু তাদের এই আন্দোলন। কারণ তারা যেটা আমাকে বলছেন যে এখানে এই প্রতিনিয়ত তারা এই সিএনজি পাম্প থেকে যখনই তারা গ্যাস নিতে যাচ্ছেন, তাদেরকে মানা করে দেওয়া হচ্ছে যে তাদের আজকের গ্যাস ফুরিয়ে গেছে। তো এই বিষয়ে আসলে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম যারা আন্দোলনরত চালকরা রয়েছেন। আসলে আজকের যে আন্দোলনটা, আসলে আপনাদের উদ্দেশ্যটা কি, আর এই আন্দোলন আসলে কতদিন চালিয়ে যাবেন, আর এই আন্দোলনের মাধ্যমে আপনারা কি চাচ্ছেন? আমাদের চাওয়া হচ্ছে একমাত্র, আমরা চাই যে আমাদের 24 ঘন্টা একটা সেবা রয়েছে, আমরা 24 ঘন্টা গ্যাস পাই না। আমরা যখন সন্ধ্যা 6টায় পাম্পে যাই, আমরা যদি সিরিয়ালে বসেও থাকি, তারপরে পাম্পগুলো আমাদেরকে গ্যাস না দিয়ে বন্ধ করে দেয়। আমরা চাই আমরা যেন 24 ঘন্টা গ্যাস সার্ভিস পাই। রাতের 11টা যদি আমরা গ্যাস পাই, আমরা জরুরি মুহূর্তে কোনো রুগী নিয়ে যে ঢাকা যাব, ওই মুহূর্তে আমরা ঢাকা পৌঁছাতে পারি না গ্যাসের কারণে। এবং আমাদের নরসিংদীতে দেখা যায় যে গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ বিভিন্ন স্থান থেকে এসে আমাদের এখান থেকে কন্টেইনার দিয়ে, বড় বড় কন্টেইনার ভরে তারা গ্যাস নিয়ে যায়, কিন্তু আমরা আমাদের ন্যায্য মূল্যে, আমরা টাকা দিয়েও আমরা গ্যাস পাই না। কারণ আমরা নেই 1000 টাকার গ্যাস, কিন্তু তারা একটা কন্টেইনারে বিক্রি করে 2 লক্ষ 3 লক্ষ টাকার গ্যাস। আমরা চাই আমাদের 24 ঘন্টা এই পাম্পগুলো চালু থাকুক, আমরা যেন প্রেসার পাই, এবং আমরা চাই এই অবৈধ গ্যাস বিক্রি, কন্টেইনার এগুলো বন্ধ থাকুক। আমাদের দাবি দাবা এটাই। এবং আমরা আগেও কয়েকবার একাধিকবার পাম্প মালিকদেরকে জানিয়েছিলাম যেন তারা এই অবৈধ গ্যাস বিক্রি বন্ধ করে, কিন্তু তারা এই অবৈধ গ্যাস বিক্রি বন্ধ করেনি। এজন্য আজকে আমরা ঢাকা টু সিলেট হাই রোড, আমরা সাহেবপ্রতাপ মোড়ে আন্দোলনকারীরা জমা হয়েছি। নরসিংদীর সকল মালিক পক্ষ, শ্রমিক পক্ষ আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা চাই আমাদের যেন 24 ঘন্টায় আমরা নিজের টাকায় গ্যাস কিনবো, কেন আমরা গ্যাস পাবো না। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা চাই নরসিংদী জেলা সহ সারা বাংলাদেশে 24 ঘন্টা গ্যাস সেবা চালু করা হোক। ধন্যবাদ। সোহার, আপনি শুনতে পাচ্ছিলেন চালকদের কথা। তারা যেটা জানিয়েছেন যে আসলে এই গ্যাসের তাদের যে দাবি, সেটা পূরণ না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। আর 1 ঘন্টা ধরে আসলে এই ঢাকা সিলেট মহাসড়কের কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। সোহার, আইয়ুব, সবশেষ তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে 48 ঘন্টার মধ্যে নিম্নচাপ তৈরি হবে। লঘুচাপের শঙ্কা রয়েছে। সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে। উপকূলীয় অঞ্চলের নদীতে প্রচণ্ড ঢেউ থাকার কারণে যাত্রীদের জানমালের নিরাপত্তার স্বার্থে ঢাকা টু হাতিয়া, ঢাকা টু বেতুয়া, ঢাকা টু খেপুপাড়া, ঢাকা টু চরমন্তাজ, ঢাকা টু রাঙ্গাবালি, ঢাকা টু মনপুরাগামী নৌযান চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী 48 ঘন্টার ভিতরে বাংলাদেশ এবং তৎসংলগ্ন যে উত্তর বঙ্গোপসাগর আছে ওইসব অঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। বৃষ্টির যে ধারা, সেই ধারা আমাদের এখন পর্যন্ত আমাদের প্রেডিকশন অনুযায়ী আরও 2 দিন মোটামুটি অব্যাহত থাকার সম্ভাবনা আছে। আবহাওয়ার আরও খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়ামিন আলীর সঙ্গে কথা বলতে চাই। ইয়ামিন, জানতে চাই আবহাওয়া এখন কেমন এবং বন্দরে পণ্য খালাস এবং নৌযান চলাচল পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। জি, আমি যদি বলি যে আবহাওয়া সকাল 8টার পর থেকে মাঝে মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি আমরা দেখেছি, এছাড়া 8টার পর থেকে বৃষ্টি হয়নি। রাতভর অনেক বৃষ্টি হয়েছে, যে কারণে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এখনো। আর স্বাভাবিক জোয়ারের থেকে নদীতে পানির উচ্চতা কিছুটা বেড়েছে। আর বন্দর সহ যে বিষয়টি বলছেন সেটি নিম্ন আয়ের মানুষের জন্য একটু কষ্ট হচ্ছে, তবে বন্দরের পণ্য ওঠানামার কাজ স্বাভাবিক রয়েছে বলে বন্দর কর্তৃপক্ষ দাবি করেছে। আমি বন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। আর এছাড়া আমি আসলে দেখানোর জন্য চেষ্টা করেছি, আমরা অবশ্যই দুর্ভাগ্য এখন দেখাইতে পারিনি। আমি নদীর ভিতরে ছিলাম, সেখানে দেখেছি যে আমার পাশে এখন 4টা কার্গো জাহাজ রয়েছে, সেখানে শ্রমিকরা কাজ করছে, তারা পণ্য ওঠানামার কাজ করছে। এখানে স্বাভাবিকভাবেই সেই পণ্য ওঠানামার কাজটি চলছে। এছাড়া বন বিভাগের সঙ্গে কথা বলেছি, যারা তাদের কাছ থেকে অনুমতি নিয়ে মৎস্য শিকারে যায়, এবং মৎস্য বিভাগ যেটি বলেছেন, তারা এই আবহাওয়া যখনই একটু বৈরী হয় তখনই তারা জেলেদেরকে অতিরিক্ত তারা জেলেদেরকে সতর্ক করে দেয় যে জেলেরা যেন কোনো অবস্থাতেই তারা গভীর সমুদ্রে না থাকে, তারা যেন নিরাপদ আশ্রয়ে তারা আশ্রয় নিয়ে থাকে। সেভাবে যারা জেলেরা আছে তাদেরকে সতর্ক করা হয়েছে, এবং মৎস্য বিভাগ, বন বিভাগ তারা বলছে জেলেরা নিরাপদ স্থানে রয়েছে। আর এছাড়া এখানের যারা নিম্ন আয়ের মানুষ আছে, বিশেষ করে ইজি বাইক চালক বা রিক্সা চালক, তাদের কিছুটা তারা বলছে যাত্রী সংখ্যা কিছুটা কম অপেক্ষাকৃত, কারণ সকল মানুষের বিশেষ প্রয়োজন। আবহাওয়ার খবর জানাচ্ছিলেন ইয়ামিন, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য ফোনে। ঠাকুরগাঁও 2 আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে সদরের রামনাথ এলাকায় আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বালিয়াডাঙ্গি থানার একটি চাঁদাবাজি ও জমি দখল মামলায় দবিরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। গত 3 সেপ্টেম্বর আদালতে 10 কোটি টাকার চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে দবিরুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন ব্যবসায়ী হাবিবুর রহমান। পরে মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করার জন্য বালিয়াডাঙ্গি থানাকে নির্দেশ দেন আদালত। এছাড়া 2016 সালের একটি হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক এই সংসদ সদস্যকে প্রধান আসামি করে সম্প্রতি আদালতে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানা খুলেছে। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে সকালেই কাজে যোগ দেন শ্রমিকরা। ইপিজেডের কারখানাগুলোয় কর্মপরিবেশও স্বাভাবিক রয়েছে। রপ্তানি আদেশ আছে যেসব কারখানায় পণ্য লোডিং চলছে। তবে আশুলিয়ায় অভ্যন্তরীণ সমস্যার কারণে বন্ধ রয়েছে 15টি কারখানা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের জিরানি বাজার এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন একটি কারখানার শ্রমিকরা। পরে পুলিশের আশ্বাসে আধা ঘন্টা পর মহাসড়ক থেকে সরে যায় তারা। এছাড়া অন্যান্য পোশাক কারখানায় উৎপাদন স্বাভাবিক রয়েছে। গত কয়েকদিন শ্রমিক অসন্তোষের কারণে কয়েকটি কারখানায় ছুটি থাকলেও সকাল থেকেই সেগুলো খুলেছে। গাজীপুরে বাস চাপায় মারা গেছে এক অজ্ঞাত যুবক। প্রতিবাদে 3টি বাসে আগুন দিয়েছে ক্ষুব্ধ জনতা। মহানগরের বাসন সড়ক এলাকায় হয় এই দুর্ঘটনা। পুলিশ জানায় বলাকা পরিবহনের একটি বাস বুধবার রাতে ঢাকা থেকে গাজীপুরের দিকে যাচ্ছিল। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাসন এলাকায় পৌঁছালে এক যুবককে চাপা দেয় বাসটি। ঘটনাস্থলে যুবকের মৃত্যু হয়। তাতে বিক্ষুব্ধ জনতা বলাকা পরিবহনের 3টি বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
আমার গাড়ির পাশে ছিল আরেকটা গাড়ি, ওই গাড়ি দিয়ে আটকায় তারপর আমার গাড়িটারে এই ভাঙচুর করে গাড়িটা জ্বালা পোড়া করছে। আমি কি গাড়িটা আগুন অ্যাক্সিডেন্ট করছে আর এক গাড়িতে, আপনার এই গাড়িটা আগুন ধরাচ্ছেন? বলা গাড়িটা যায় গার্মেন্টসের মানুষ মেরে আলাইছে, মাইরা ওই বলাকা গাড়িটা সামনে ধইরা আগুন দিয়ে আমার ব্যারিকেড দিয়ে আটকাইয়া আমার গাড়িটারও আগুন দিছে। আধিপত্য বিস্তারের জেরে নড়াইলের খাসিয়াল গ্রামে হয়েছে হামলা ভাঙচুর। এলাকাবাসীর দাবি, ক্ষমতার দ্বন্দ্বে স্থানীয় একটি গোষ্ঠীর ওপর হামলা চালায় প্রভাবশালীরা। তারা অর্ধশতাধিক বাড়িঘরে চালায় লুটপাটও, এমনকি কয়েকটি বসতভিটায় করা হয় অগ্নিসংযোগ। হামলার 5 দিন পরও ক্ষতিগ্রস্ত ঘরগুলো মেরামত করতে পারেননি ভুক্তভোগীরা। পুরুষশূন্য গ্রামে আতঙ্কে দিন কাটছে পরিবারের নারী ও শিশুদের। 28 সেপ্টেম্বর নড়াইলের কালিয়া উপজেলার খাসিয়াল গ্রামে ভাঙচুর ও লুটপাটের পর এভাবেই বাড়িঘরে আগুন দেয়া হয়। গ্রামটির অর্ধশতাধিক বাড়িঘরেই তাণ্ডবের ক্ষত। ধারালো অস্ত্রের আঘাতে ছিন্ন ভিন্ন টিনের চালা, বসতভিটায় হামলা ভাঙচুরের চিহ্ন। স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে এ গ্রামে শেখ ও মোল্লা গোষ্ঠীর বিরোধ দীর্ঘদিনের। এর আগে বহুবার সংঘর্ষ হলেও এমন ধ্বংসযজ্ঞ হবে কল্পনাতেও ভাবেননি কেউ। ঘটনার দিন কিছু বুঝে ওঠার আগেই শেখ পরিবারের লোকজন হামলা চালায় মোল্লা বংশের উপর। গ্রাম দলাদলির কারণে ওরা সেই অত্যাচার করেছে, ভাঙচুর করেছে, আগুন ধরাই দিছে। শাহেরা এগুলো করাইছে, বাইরের লোক আইনে তারপরে ওরা এইগুলোই আগুন দিয়ে দিছে, বাড়ি ঘর দিয়ে ভাঙচুর করেছে। ঘটনার পর থেকেই আতঙ্ক বিরাজ করছে গ্রামটিতে। হামলা আর মামলার ভয়ে পুরুষশূন্য গোটা এলাকা। সপ্তাহখানেক হতে চললেও এখনো ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি সংস্কার করা যায়নি। এই চাল বাড়ি আড়ি বাতিল বাড়ো ভেঙে তুইছে, বাড়ি একদিনের মধ্যে ভাত খাই নাই। আমাকে বাড়ি লুট করেছে, কুপাইছে, সব বাবাকে জুটিয়ে ফুটিয়ে নিয়ে যান। পুলিশ জানায় 4 থেকে 500 লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রায় 400 থেকে 500 জন ওখানে আক্রমণ করে এবং অগ্নিসংযোগ করে এবং প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র ছিল। যেহেতু ফৌজদারি ঘটনা, আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় অভিযুক্ত শেখ পরিবারের কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় জড়িত নয় বলেই দাবি তাদের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। পঞ্চগড়ে এক ব্যক্তিকে নিজ ঘরে দাফন করা নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার মারা যান আব্দুল মালিক। সন্তানরা জানিয়েছেন, বাবার ইচ্ছা অনুযায়ী তাকে নিজ ঘরেই দাফন করা হয়েছে। পঞ্চগড় সদরের কুচিয়ামোড় গ্রামের এই বাড়িতে দুদিন ধরেই কৌতূহলী মানুষের আনাগোনা। শোবার ঘরের ভেতরেই মৃত ব্যক্তিকে কবর দেওয়ার খবরে ভিড় জমাচ্ছেন তারা। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার রাতে মারা যান 97 বছর বয়সী আব্দুল মালিক। পরে নিজ ঘরেই তাকে দাফন করেন সন্তানরা। এ নিয়ে এলাকায় দেখা দিয়েছে চাঞ্চল্য। কেন ঘরের মধ্যে কবর দেয়া হলো, সেই প্রশ্নই ঘুরে ফিরে সবার মুখে। আমি শুনতে পাই যে মারা গেছে। তখন সকালে আমি আসলাম, আসার পরে মাটি দেওয়ার জন্য উদ্দেশ্য করে আসছি। আসার পরে দেখি যে এরা জানাজার হয়ে গেছে এবং মাটি তাদের যেখানে বাসস্থান ওইখানেই তারা মাটি দিয়ে দিছে। আমি এটুকুই জানি আর কি। ফজর নামাজ পড়ে আসলাম বাজারে, তখন শুনলাম বলে উনি বলে মারা গেছে। তখন দেখতে আসলাম যে মারা গেছে। তখন দেখতে গোসল টোসল করায় উনি একটা বাড়ির ভিতরে কবর খুঁড়ছিল। সময় হলো 10:30, তখন আমরা সবাই জানাজা করে মাটি দিলাম আর কি। সন্তানরা বলছেন, আব্দুল মালিকের ওসিয়ত অনুযায়ী তাকে নিজ ঘরে দাফন করা হয়েছে। বাড়ির উঠানে জানাজা শেষে করা হয় দাফন। আমার বাবার নাম মোহাম্মদ আব্দুল মালিক ফকির। উনি মাইজভান্ডারি ভক্ত। অসুস্থতার কারণে উনি মৃত্যু হয়েছে। তো উনি যাওয়ার সময় ওসিয়ত করে গেছে যে আমি যেখানে থাকি পাশে এখানে দিবে, অন্য কোনো জায়গাতে যাতে আমাকে না নেওয়া হয়। তো যাই হোক, ওনার কথা মোতাবেক ওসিয়ত যেভাবে করে গেছে ওইভাবে আমরা কাজ করছি। আব্দুল মালিক কবিরাজি চিকিৎসা দিতেন। আশেপাশের এলাকাতেও তার পরিচিতি ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। জাহিদ হাসান, যমুনা নিউজ। শরতের প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে পূজার আমেজ। কুমিল্লায় শেষের দিকে মণ্ডপ প্রস্তুতের কাজ। কারিগররা ব্যস্ত প্রতিমার অঙ্গসজ্জায়। উৎসব শুরুর আগে দেবী দুর্গাকে সাজিয়ে তুলছেন রংতুলির আঁচড়ে। পূজা চলাকালে নিরাপত্তার সার্বিক প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন। শুরু হয়ে গেছে দেবীপক্ষ। কারিগরদের হাতের ছোঁয়ায় ফুটে উঠছে দুর্গার অনিন্দ্য রূপ। মণ্ডপে মণ্ডপে ছড়িয়ে পড়েছে পূজার আমেজ।
আগামী 9 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসবের সূচনা। কুমিল্লা নগরীর কাত্যায়নী কালীবাড়ি, ঈশ্বর পাঠশালা, রাজরাজেশ্বরী কালীবাড়ি সহ বিভিন্ন মন্দিরে চলছে মণ্ডপের সাজসজ্জা। প্রতিমায় রঙের প্রলেপ আর আলংকারিক কাজ সারতে শিল্পীদের নেই দম ফেলার ফুরসত। অবশ্য কারিগরদের দুশ্চিন্তা ভিন্ন জায়গায়। সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় পাবেন না কাঙ্ক্ষিত লাভ। গন্ডগোলের কারণে আমার বাবা অনেক ভেঙে গেছিল। তারপরে দেশ স্বাভাবিক হয়েছে যখন যে না পূজাপাল সবাই করবে, এখন প্রতিমার চাহিদা অনেক বাড়ছে। বাঁশ, সুতলি সমস্ত কিছুর দাম অনেক বৃদ্ধি, আমাদের খানা খরচা অনেক বৃদ্ধি। আমরা এবার খুব লসের দিকে আছি। ন্যায্য মূল্যই দেয়, কিন্তু মালিক যদি না বাঁচে তাতে আমাদেরকে কেমনে বাঁচাই রাখবো। দুর্গতিনাশিনীর আগমনের অপেক্ষায় ভক্তরা। সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার আশ্বাস রাজনীতিকদের, তবে শঙ্কায় পূজা উদযাপন কমিটি। আমরা হিন্দু মুসলমানের মধ্যে কোনো বিভেদ দেখতে চাই না। মাইনরিটি শব্দটা উচ্চারণ করে আপনি কি বুঝতেছেন আপনাকে মানসিকভাবে দুর্বল করা হচ্ছে? যদি কোনো পূজা মণ্ডপে বা কোথাও যদি কোনো প্রতিমা ভাঙানো হয়, তাহলে বা কোনো মন্দিরে যদি কোনো অঘটন ঘটে এবং ধরা যদি দেখা যায় যে বলা হয় কি যে স্বাভাবিকভাবে সে পাগল, তা আমরা আশা করবো যে এই কথাটাকে আমরা দূরে সরিয়ে দিয়ে তাকে যদি আমরা অন্তত দুই একটা যদি আমরা বিচারের মুখোমুখি করতে পারি, তাহলে পরে আর ভবিষ্যতে হয়তো এই কাজ করবে না। নিরাপত্তা রক্ষায় সমাজের সবাইকে তৎপর থাকার আহ্বান জেলা প্রশাসকের। সকলে মিলে যেন আমরা এই দুর্গাপূজায় যারা আমাদের হিন্দু যারা আছেন, আমাদের নাগরিক রয়েছেন, তাদের পাশে থাকবো এবং সবাই মিলে পূজা উদযাপন করব। এবছর কুমিল্লা জেলার 796টি মণ্ডপে হবে দুর্গাপূজা। নগরীতেই 67টি, আর সদর উপজেলায় রয়েছে 26টি পূজা মণ্ডপ। সাবরিনা লিজা, যমুনা নিউজ।